4 দিনের সফরে 27 মে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা, সই হবে 7টি সমঝোতা স্মারক। সরকারের সঙ্গে কোনো টানাপোড়েন নেই জানালো সেনাবাহিনী। এবং নারী সংস্কার কমিশনের বিতর্কিত ধারার বৈধতা নিয়ে করা রিট খারিজ। আসসালামু আলাইকুম। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। 4 দিনের সফরে 27 মে দিবাগত রাতে জাপান সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সফরে দুই দেশ 7টি সমঝোতা স্মারক সই করবে। আজ পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। তিনি বলেন, বাংলাদেশ জাপানের কাছে $1 বিলিয়ন মার্কিন বাজেট সহায়তা চাইবে, যা অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জানান, এয়ারক্রাফট সংকটে বন্ধ হয়েছিল জাপানের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ, সেটি আবারও চালুর ব্যাপারে প্রধান উপদেষ্টা কথা বলবে এই সফরে। এছাড়া সফরে ঢাকা, টোকিও অমীমাংসিত সব ইস্যুতে আলোচনা হবে বলে জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। মাননীয় জাপানের প্রধানমন্ত্রীর সাথে বাইল্যাটারাল মিটিং করবেন। আর এই বৈঠকে আলোচ্য বিষয়ের মধ্যে থাকবে কৌশলগত বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু, বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধি, কৃষি, অবকাঠামো, মানব সম্পদ উন্নয়ন ও সহযোগিতা, আর সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা জিনিস যে রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশনের বিষয়ে জাপানের সহযোগিতা এবং রোহিঙ্গার বিষয়ে জাপানের সহযোগিতা নেয়া। কারণ আমাদের তো ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্সও দরকার আছে এই রোহিঙ্গাদেরকে দেশে সঠিকভাবে রাখার জন্য। উন্নয়নমূলক কর্মকাণ্ডের হিসাব শুধুমাত্র কাগজ কলমে থাকলে হবে না, বরং বাস্তবতার নিরিখে চিন্তা করতে হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। এই সময় উপদেষ্টা বলেন, সাধারণ মানুষের উপকারে আসে এমন ধরনের প্রকল্প নিতে হবে, এতে দেশের অর্থনৈতিক ও আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে। উন্নয়নের ধারাবাহিকতায় নীতি, নৈতিকতা এবং স্বচ্ছতাকে গুরুত্ব দিতে হবে জানিয়ে সালেউদ্দিন আহমেদ জানান, যেসব প্রকল্প হাতে নেওয়া হয় সেগুলো সাধারণ মানুষকেও জানানো উচিত। এতে প্রকল্প সম্পর্কে সব শ্রেণী পেশার মানুষের কাছে একটা ধারণা থাকে। তিনি আরো বলেন, অনেক প্রতিষ্ঠান আছে যারা অযোগ্য হওয়া সত্ত্বেও কাজ পেয়ে যায়, এতে প্রত্যাশিত ফল সেই প্রকল্প থেকে পাওয়া যায় না। এক্ষেত্রে এসব প্রতিষ্ঠানের স্বচ্ছ অডিটিংয়ে গুরুত্ব দিলে প্রত্যাশিত ফল পাওয়া যাবে। করিডোর স্পর্শকাতর বিষয়, দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয় এমন বিষয়ে সেনাবাহিনী আপোষহীন। দুপুরে সেনা সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে একথা জানানো হয়। দাবি করা হয়, সরকারের সঙ্গে কোনো টানাপোড়েন নেই সেনাবাহিনীর। KNF এর 30,000 পোশাক বানানোর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। গত এক মাসে 1979 জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 14,000-এর বেশি। এছাড়া 4,000-এর বেশি মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে উল্লেখ করা হয়। গভর্নমেন্ট এবং বাংলাদেশ আর্মি খুব সুন্দরভাবে, ওতপ্রোতভাবে একে অপরের সম্পূরক হিসাবে কাজ করছে। আমরা প্রতিনিয়তই সরকারের সাথেই কাজ করছি, সরকার নির্দেশনা মেনেই কাজ করছি। নট টু রেকর্ড, এটুকু বলতে পারি যে আমরা যখন আমাদের পরিবারের মধ্যে অবস্থান করি, ইনফর্মাল পার্ট, আমাদের পরিবারের ভাই বোন, বাবা মার সঙ্গে কখনো আমাদের ভুল বোঝাবুঝি হয়, কথার মতপার্থক্য হতেই পারে, বিভিন্ন সবাই এটা মিটে যায়। দিস ইজ এ ফ্যামিলি। সো দেশ চালাতে গিয়ে বিভিন্ন স্টেক হোল্ডাররা বিভিন্ন সময় কথা বলতে পারেন। এইটা নিয়ে এত আমরা যেইভাবে চিন্তা করছি, সরকারের সাথে সেনাবাহিনীর বিশাল মতপার্থক্য হয়েছে, বিভেদ হয়েছে, যেটা দেখছি মিডিয়াতে, লেট আস নট ইন্টারপ্রেট ইন দিস ম্যানার। এরকম আসলেই কিছু হয়নি। সরকার এবং সেনাবাহিনী খুব সুন্দরভাবে একে অপরের সহযোগিতায় কাজ করছে। আমরা যেন এটাকে এমনভাবে না দেখি যে সরকার সেনাবাহিনী ভিন্ন ভিন্ন চিন্তা করছে বা একে অপরের বিপরীতে দাঁড়িয়ে আছে। এটা কখনোই নয়। সংস্কার সেনাবাহিনী একই সাথে কাজ করছে এবং ভবিষ্যতেও
আমরা আরো সুন্দরভাবে কাজ করে যাব বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 প্রত্যাহারের দাবিতে আজ টানা তৃতীয় দিনের মতো সচিবালয়ের ভেতর বিক্ষোভ করেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। দুপুরে বিক্ষোভরত কর্মচারীরা সচিবালয়ের সবগুলো প্রবেশ গেট বন্ধ করে বিক্ষোভ করেন। দাবি আদায়ে আগামীকাল মঙ্গলবার আবারও বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছেন তারা। একই সঙ্গে একই ধরনের কর্মসূচি পালনের জন্য সচিবালয়ের বাইরে সারা দেশে সরকারি দপ্তরের কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের সবগুলো সংগঠনের সমন্বয়ে গঠন করা ঐক্য ফোরাম। এর আগে গত 3 দিন ধরে চলা আন্দোলনে নতুন অধ্যাদেশ জারি না করার দাবি জানিয়ে আসছিলেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। পরে গতকাল সন্ধ্যায় অধ্যাদেশ জারি করা হলে একে নিবর্তনমূলক ও কালাকানুন আখ্যায়িত করে প্রত্যাহারের দাবিতে কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা। নারী সংস্কার কমিশনের সুপারিশের কয়েকটি বিতর্কিত ধারার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজিব হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালত বলেন, এই সুপারিশ এখনো বাস্তবায়ন হয়নি, এটা প্রি ম্যাচিউর। সুপারিশ সরকার বাস্তবায়ন করলে রিটকারী চাইলে আদালতে আসতে পারবেন। এর আগে গত 4 মে সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী এই রিটটি হাইকোর্টে দায়ের করেন। রিটে নারী সংস্কার কমিশনের সুপারিশমালায় থাকায় পুরুষ ও নারীর জন্য সমান উত্তরাধিকার, বহু বিবাহ নিষিদ্ধ করার প্রস্তাব, যৌনকর্মীকে বৈধ পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব সহ কয়েকটি ধারাকে বিতর্কিত ও সাংবিধানিকভাবে অসামঞ্জস্যপূর্ণ দাবি করে সেগুলোর বৈধতা চ্যালেঞ্জ করা হয় এবং তা পর্যালোচনার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের আবেদন জানানো হয়। পরে রিট আবেদনের উপর শুনানি শেষে হাইকোর্ট 26 মে আদেশের দিন নির্ধারণ করেন। গত 19 তারিখে এই রিট পিটিশনের মোশন হিয়ারিং হয়েছে এবং আজ এই রিট পিটিশন 26 তারিখে মোশন হিয়ারিংয়ের যে শুনানিটা হয়েছে সেটার আদেশ প্রদানের জন্য আজকে দিন ধার্য ছিল। আমরা কোর্টে আজকে ছিলাম। আমাদের সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের একটি বেঞ্চ প্রিজাইডেড ওভার বাই দ্য ম্যাডাম জাস্টিস ফাতেমা নজিব এবং অনারেবল মিস্টার জাস্টিস শিকদার মাহমুদুর রাজি, ওনাদের কোর্টে আজকে আমাদের 108 নাম্বার আইটেম ছিল। আমরা আজকে মামলাটা অ্যাটেন্ড করেছিলাম। আদালত আমাদের এই রিট পিটিশনটি একটি অবজারভেশন দিয়ে সামারিলি রিজেক্ট করেছেন এবং সেই অবজারভেশনে আমরা আশা করছি সেই অবজারভেশনটি আগামী 2 থেকে 4 দিনের মধ্যে আমরা পাবো। আদালত অবমাননার অভিযোগে শেখ হাসিনাকে সশরীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার ASM রুহুল ইমরানের সই করা এই বিজ্ঞপ্তি আজ সোমবার দৈনিক যুগান্তর ও নিউ এজ পত্রিকায় প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে একই অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুল ওরফে মোহাম্মদ শাকিল আলম নামের ব্যক্তিকেও ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেখ হাসিনা ও শাকিল আলমের বিরুদ্ধে ট্রাইব্যুনাল 1-এ আদালত অবমাননার অভিযোগ এনেছেন চিফ প্রসিকিউটর। অভিযোগের বিষয়ে জবাব দেওয়ার জন্য দুজনকে নোটিশ দেওয়া সত্ত্বেও তারা ট্রাইব্যুনালে উপস্থিত হননি। আত্মপক্ষ সমর্থনের অধিকতর সুযোগ দেওয়ার লক্ষ্যে তাদের আবার নোটিশ দেওয়া হলো। তারা আগামী 3 জুন সকালে ট্রাইব্যুনালে সশরীর উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে বক্তব্য দিবেন। তা না হলে সেই ধার্য তারিখে অথবা পরবর্তী যে কোনো তারিখে তাদের অনুপস্থিতিতে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচার কার্য সম্পন্ন হবে। আর কতদিন অনির্বাচিত সরকার দেশ চালাবে, এমন প্রশ্ন তুলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ভোটাধিকার ফিরে পেতে বাংলাদেশের মানুষ দীর্ঘ 16 বছর অনির্বাচিত সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে। অথচ ফ্যাসিস্টের বিদায়ের পর যারা ক্ষমতায় এসেছে তারাও সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করছে। অন্যদিকে দলটির আরেক নেতা গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, স্বৈরাচার পালিয়ে গেলেও দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। আশরাফুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন সালমান খন্দকার সবুজ।
নারায়ণগঞ্জের আলোচিত সমালোচিত সাবেক ছাত্রনেতা জাকির খানকে সঙ্গে নিয়ে সোমবার সকালে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় তিনি সংবাদ মাধ্যমকে বলেন, স্বৈরাচার পালিয়ে গেলেও দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি এখনো লড়াই চালিয়ে যাচ্ছে। আমরা ফ্যাসিবাদকে তাড়াতে সক্ষম হলেও এখনো গণতন্ত্র আমাদের নাগালের বাইরে, গণতন্ত্র এখনো আলোর মুখ দেখে। গয়েশ্বর দাবি করেন নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার হবে, নতুবা ব্যর্থ হবে জুলাই গণ অভ্যুত্থান। আমাদের 17 বছরের যত আত্মাহুতি, যত গুণ, যত নির্যাতন, যত মামলা, সব কিছু শুধুমাত্র একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা আজকে অব্যাহত আছি। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করছে। আপনি গণতন্ত্রের পথে হাঁটতে চাইবেন না, আপনি জনগণের নির্বাচিত সরকার চাইবেন না, আপনি জনগণের মালিকানা ফিরিয়ে দিতে চাইবেন না, তারপরে বলো ঐক্যের কথা। এবং গণতন্ত্র নির্বাচনের সাথে সংস্কারকে মুখোমুখি করবেন কি জন্য? সংস্কার এবং গণতন্ত্র নির্বাচনের কোনোটার সাথে কোনো পারস্পরিক সাংঘর্ষিক কিছু না। তাহলে এই বিষয়গুলো এনে আপনারা কি করতে চাচ্ছেন? আরো দীর্ঘায়িত করে, আরো দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়ে, আরো বেশি দিন অনির্বাচিত সরকার, যেই অনির্বাচিত সরকারের বিরুদ্ধে 16 বছর লড়াই করলাম, আরো অনির্বাচিত সরকারের অধীনে দেশ চলবে? এটা কি হতে পারে নাকি কোনোদিন? এ সময় সেনাপ্রধানের প্রশংসা করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। যেখানে সেনাবাহিনী ক্ষমতা দখল করতে চায়, ক্ষমতা আবার দখল করতে চায়, ক্ষমতায় থাকতে চায়, সেখানে সেনাবাহিনী প্রধান বলছে আমরা একটা গণতান্ত্রিক দেশ চাই, আমরা জনগণের নির্বাচিত সরকার দেখতে চাই, এবং বলছে দেশ পরিচালনা করবে নির্বাচিত সরকার, রাজনীতিবিদরা দেশ পরিচালনা করবে। বিশ্বের কোন সেনাবাহিনী প্রধান বলেছে একথা? তাহলে আজকে উনি তো আমাদেরকে নিশ্চিত করছে বাংলাদেশ আর কোনোদিন সেনাবাহিনী আসবে না, আসা উচিত না, বাংলাদেশ চলবে রাজনীতিবিদদের নেতৃত্বে। বিএনপির এই নেতার মতে নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় করালে দেশে আবারও নতুন সংকটের সৃষ্টি হবে। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা। থেকে এটা আসছে। আর যারা গণতন্ত্রের কথা বলছে তারা গণতন্ত্রের দিকে যেতে চাচ্ছে না। আসন্ন ঈদ উৎসবকে সামনে রেখে ওয়ালটনের চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন 22 এর আওতায় ফ্রিজ কিনে মিলিনিয়ার হয়েছেন সাভারের ফার্মেসি ব্যবসায়ী আশরাফুল ইসলাম বুলু। সম্প্রতি সাভারের আশুলিয়া আয়োজিত এক অনুষ্ঠানে আশরাফুলের হাতে 10 লাখ টাকার চেক তুলে দেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান এবং ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ। এর আগে চলতি সিজনে ওয়ালটনের ফ্রিজ কিনে মিলিনিয়ার হয়েছেন ফরিদপুরের কলেজ শিক্ষার্থী রাসেল ফকির, নেত্রকোনার খোকন মিয়া, রাজধানীর শনির আখড়ার আলী মর্তুজা ও সিলেটের কানাইঘাটের কাউসার আহমেদ। এবারে পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। হাতির উপযোগী জায়গা চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ ও হাতির আবাসস্থল চিহ্নিত করে বৃক্ষ রোপণের মাধ্যমে হাতি ও মানুষের সহাবস্থান নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নে প্রস্তাবিত দাওধারা পর্যটন কেন্দ্র পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। এ সময় প্রস্তাবিত পর্যটন এলাকাটি ঘুরে বন্য হাতি সহ অন্যান্য বন্যপ্রাণীর আবাসস্থল নিশ্চিত করার জন্য পাহাড়ে রোপিত ক্ষতিকর আকাশমণি ও ইউক্লিপটাস গাছ অতি দ্রুত কেটে অপসারণের নির্দেশ দেন তিনি। পরে দুপুরে মধুটিলা ইকো পার্কে বন বিভাগের আয়োজনে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে হাতির হামলায় আহত ও নিহত পরিবারের মাঝে ক্ষতিপূরণ হিসেবে চেক বিতরণ করেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। হাতি তো আমার ভাষা বুঝবে না, আপনারা বুঝবেন। হাতির উপযোগী জায়গা কতটুকুন আছে বা কতটুকুন জায়গা হাতির উপযোগী করলে হাতি ওই জায়গা থেকে আর বের হয়ে আসবে না, এটা বোঝা
এটাই হচ্ছে যুগোপযোগী কথা, এটাই হচ্ছে বৈজ্ঞানিক কথা। এখানে আবিষ্কারের কোনো প্রয়োজন নেই। বিশ্বের বহু জায়গাতেই হাতি এবং মানুষ সহাবস্থান করছে, কখনো কোনো কনফ্লিক্ট হচ্ছে না। আমাদের হচ্ছে জায়গা কম থাকার কারণে এবং খাওয়া কম থাকার কারণে হাতির যেটুকুন জায়গা হাঁটার কথা দৈনন্দিন এবং যেটুকুন খাওয়া পাওয়ার কথা ওইটুকুন সে হাঁটতে পারে না, খেতে পারে না বলেই সে লোকালয়ে চলে আসে। লোকালয়ে আসার পরে তার জীবনটা কি খুব আনন্দের হয়? তা তো হয় না, তার জীবনটাও খুব কষ্টের হয়। এখন আমরা কি করলে হাতি আর লোকালয়ে আসবে না সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। দেশে একাধিক শক্তিশালী রাজনৈতিক দল থাকলে যে দল জনগণের বিপক্ষে যাবে মানুষ সে দলকে প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আজ নীলফামারীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত পথসভায় এই মন্তব্য করেন তিনি। বলেন, গণতন্ত্রের জন্য প্রয়োজন শক্তিশালী বিকল্প। এনসিপি সেই বিকল্প রাজনীতি গড়ে তুলতে চায় যেখানে ক্ষমতা নয়, জনগণের অধিকারই মুখ্য। পথসভায় উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা মাহমুদুল হাসান, জেলা সমন্বয়ক আবুল কাশেম, যুবনেতা রেজাউল করিম সহ অনেকেই উপস্থিত ছিলেন। এর আগে জেলার 6 উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে দলীয় লিফলেট বিতরণ করেন সার্জিস আলম। যে 1 থেকে 2টি শক্তিশালী রাজনৈতিক দল থাকে তখন জনগণের হাতে অপশন কম থাকে। একবার এক দল, আরেকবার যদি ভালো না লাগে আরেক দল। ঘুরে ফিরে এই যে 2টি দলের মধ্যে সীমাবদ্ধ অবস্থান, এই অবস্থান থেকে বাংলাদেশকে বের হতে হবে। বাংলাদেশে যখন একাধিক শক্তিশালী রাজনৈতিক দল থাকবে তখন তাদের মধ্যে একটি প্রতিযোগিতা শুরু হবে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীবাহী বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের 3 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে লুণ্ঠিত 19টি মোবাইল ফোন, যাত্রীর কর্মস্থলের আইডি কার্ড ও একটি ব্যাগ উদ্ধার করা হয়। আজ সকালে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মিজানুর রহমান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের ডিবি ও সদর পুলিশের টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তারা বিভিন্ন সময় সংঘবদ্ধভাবে ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় আলোচনার জন্ম দিয়েছে 2টি কোরবানির ষাঁড়, কিকো ও শিবা। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লালিত হওয়া বিশাল আকৃতির এই ষাঁড় দুটি দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। বরিশালের বাকেরগঞ্জ প্রতিনিধি জিয়াউল হকের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঈদুল আজহা উপলক্ষে বরিশালের বাকেরগঞ্জের ভরপাশা ইউনিয়নের দাস ইভা এগ্রো লিমিটেডের কর্ণধার পঙ্কজ কুমার দাস বিশাল আকৃতির এই ষাঁড় দুটি পালন করেছেন। করোনার সময় হঠাৎ নেওয়া সিদ্ধান্ত থেকেই উদ্যোক্তা হয়ে যান তিনি। এরপর কঠোর পরিশ্রমে নিজ গ্রামে গড়ে তোলেন খামার। এখন তার খামারে কয়েকটি পরিবারের কর্মসংস্থান হয়েছে। আমরা 4 জন এই ফার্মে কর্মচারী আছি। আমরা ঘাস এবং এই পয় পরিষ্কার দেখাশোনা করি। 3টি গরু নিয়ে শুরু করা পঙ্কজের খামারটিতে বর্তমানে বিভিন্ন জাতের 32টি গরু রয়েছে। কোনো প্রকার কৃত্রিম হরমোন বা ওষুধ ছাড়াই দেশীয় পদ্ধতিতে এবং প্রাকৃতিক খাবার দিয়ে পশুগুলোর পরিচর্যা করা হয় বলে জানালেন এই উদ্যোক্তা। আর এবছর আমার প্রধান আকর্ষণ হলো নিজের যে গরু, তার বাচ্চাকে আমি ডেভেলপ করেছি 2টা কোরবানির জন্য, এবং এখানে সম্পূর্ণভাবে নিজেদের তত্ত্বাবধানে নিজেদের ঘাস চাষ আছে। জার্মান ফ্রিজিয়ান ঘাস আমি চাষ করেছি প্রায় 3 একর জমির উপরে। আবার আমার ভুট্টা ছিল, ভুট্টা থাকে প্রতি বছরই, নিজে ভুট্টা উৎপাদন করি। সেই ভুট্টাই মারাই করে ওদেরকে খাওয়াই। বাজার থেকে যে ফিড কিনে খাওয়ানো সেটা আমরা মূলত এখানে ব্যবহার করি না। তাতে আমাদের দুধ এবং গরুর স্বাস্থ্য দুদিকই ভালো থাকে। তবে খামারে এতগুলো গরুর মধ্যে নজর কেড়েছে কিকো ও শিবা নামের 2টি ষাঁড়। কোরবানির ঈদের জন্য বিশেষভাবে প্রস্তুত করা ষাঁড় দুটির এক একটির ওজন প্রায় 14 থেকে 15 মণ। ন্যায্য দাম পেলে এবছর ষাঁড় দুটি বিক্রি করতে চান বলে জানান পঙ্কজ। যে 2টা গরু এবছর কোরবানির জন্য আমরা তৈরি করেছি, একটির নাম হলো কিকো আর একটির নাম হলো শিবা। এরা দুজনেই এখন প্রায় 13-14 মণ
বা একটু বেশি হবে, লাইভ ওয়েট আছে আর কি তাদের। বিক্রয়ের সময় আমরা চাচ্ছি যে এক একটা 8-9 লাখ টাকা হবে আশা করি আর কি। প্রায় 6 ফুট উচ্চতার বিশাল ষাঁড় দুটি এবারের স্থানীয় কোরবানির হাট মাতাবে বলে মনে করেন খামারটির সংশ্লিষ্টরা। বিজয় টিভি নিউজ ডেস্ক। আবারও খাগড়াছড়ি সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ 19 জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভোরে মাটিরাঙ্গা উপজেলার তাইনদং ইউনিয়নের আচালং সীমান্ত দিয়ে তাদের পুশ ইন করা হয়। বিষয়টি নিশ্চিত করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আলম বলেন, বর্তমানে তারা বিজিবির হেফাজতে রয়েছে। তাদের পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে। তারা যদি বাংলাদেশি নাগরিক হয় সেক্ষেত্রে তাদেরকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পরিচয় শনাক্তের কাজ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান ইউনো। এর আগে চলতি মাসে কয়েক দফায় খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে 71 জনকে পুশ ইন করা হয়েছে। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। আসন্ন টি-20 সিরিজকে সামনে রেখে ধাপে ধাপে পাকিস্তানে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই সফরে নিরাপত্তা ও কূটনৈতিক নানা বিষয় বিবেচনায় নিয়ে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের পাঠানো হয়েছে 2 ভাগে। প্রথম দফায় হাসান মাহমুদ, তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন, তানজিম হাসান সাকিব, ম্যানেজার নাফিস ইকবাল ও সাপোর্ট স্টাফ সহ 10 সদস্যের বহর পাকিস্তান পৌঁছায়। এরপর দ্বিতীয় দফায় আজ সকালে পাকিস্তানে পৌঁছেছেন অধিনায়ক লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি ও শেখ মেহেদি হাসান সহ অন্যান্যরা। আগামী 28 মে থেকে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে পাকিস্তান বাংলাদেশ 3 ম্যাচের টি-20 সিরিজ। এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ ম্যাচের টিকিট বিক্রি কার্যক্রম পুনরায় শুরু হচ্ছে। আজ রাত 10টা থেকে আবারও সীমিত পরিসরে টিকিট বিক্রি চালু করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বাফুফের সভাপতি তাবিদ আউয়াল। আজ পল্টন ময়দানে বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বলেন, বাফুফে সব সময় ইনোভেটিভ কাজ করে থাকে। প্রথমবার ভুল ত্রুটি হওয়ায় এবার টিকিট সংগ্রহ পর্যায় থেকে স্টেডিয়ামে প্রবেশ পর্যন্ত নজরদারি করা হবে। এর আগে গত শনিবার রাতে টিকিফাইয়ের মাধ্যমে এই ম্যাচের টিকিট বিক্রি শুরুর পরপরই সাইবার আক্রমণের শিকার হয় প্ল্যাটফর্মটি। ফলে তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয় পুরো টিকিটিং কার্যক্রম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার। 4 দিনের সফরে 27 মে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সই হবে 7টি সমঝোতা স্মারক। সরকারের সঙ্গে কোনো টানাপোড়েন নেই জানালো সেনাবাহিনী। এবং নারী সংস্কার কমিশনের বিতর্কিত ধারার বৈধতা নিয়ে করা রিট খারিজ। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।